হ্যালো এভরিওয়ান, আমি RMM স্যার সকলকে স্বাগত জানাই লার্ন বেসিক পিকোলজি চ্যানেলে। সাবজেক্ট মাইক্রোবায়োলজির ফার্স্ট লেকচারে আমরা স্টার্ট করব ইন্ট্রোডাকশন এ বেসিক কনসেপ্ট অ্যাবাউট মাইক্রোবায়োলজি। এই লেকচারে আমরা মাইক্রোবায়োলজি এই শব্দটার এবং মাইক্রোবায়োলজি সম্বন্ধে কিছু বেসিক কনসেপ্ট আমাদের মধ্যে ক্লিয়ার করব। সেটা হচ্ছে শুরু হচ্ছে প্রথমে যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে দ্য সাবজেক্ট আওয়ার নেম অফ আওয়ার সাবজেক্ট দ্যাট ইজ মাইক্রোবায়োলজি, রাইট? তো মাইক্রোবায়োলজি এখানে প্রথম শব্দটাই আমরা যেটা পাচ্ছি, ফার্স্ট ওয়ার্ড যেটা আমরা এই মাইক্রোবায়োলজির মধ্যে পাচ্ছি দ্যাট ইজ মাইক্রো। ওকে, তো আমরা তো সকলে জানি মাইক্রো মানে কি। মাইক্রো মানে খুব স্মল। এবার এই খুব স্মল, ভেরি স্মল, এটার ডেফিনেশনটা আমরা কি করে ডিফাইন করব যে কতটা ছোট। এখানে মাইক্রো মানে কতটা ছোট জিনিসকে বোঝানো যাচ্ছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি এখানে মাইক্রো মানে এতটাই ছোট যে যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না। কারণ এই মাইক্রো শব্দটা এসছে, অ্যাকচুয়ালি মাইক্রো শব্দটা এসছে একটা গ্রিক ওয়ার্ড থেকে, যেটার নাম হচ্ছে মিক্রস। একটা গ্রিক ওয়ার্ড মিক্রস থেকে এই মাইক্রো ওয়ার্ডটা এসছে। ওকে, এক সেকেন্ড। গ্রিক ওয়ার্ড মিক্রস থেকে এসছে, MIKROS। ওকে, এই মিক্রস ওয়ার্ডটা দিয়ে বোঝানো যায় যে মিক্রস কথাটা মানে হচ্ছে এতটাই স্মল যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না। ওকে, বোঝা গেল? তাহলে এটার মানে আমরা কি বলতে পারি? হুইচ উই কান্ট সি ইন আওয়ার নেকেড আই। হুইচ কান্ট সি ইন নেকেড আই, খালি চোখে দেখতে পাই না। ওকে, এতটাই ছোট। তাহলে কতটা ছোট জিনিসের কথা এখানে আলোচনা করা হচ্ছে সেটা বোঝা গেল। আমরা একে খালি চোখে দেখতে পাই না। ওকে, এবার এই যে সমস্ত জিনিসকে খালি চোখে দেখতে পাই না, এদের আমরা কি জানবো? এদের বায়োলজি সম্বন্ধে জানবো। এদের আমরা কি জানবো? এদের আমরা এখানে বায়োলজি সম্বন্ধে জানবো। নাও হোয়াট ইজ বায়োলজি? এই বায়োলজি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রথম ওয়ার্ডটা আমরা কি পাবো? বায়ো, রাইট? প্রথম ওয়ার্ডটা আমরা কি দেখতে পাচ্ছি? বায়ো। ওকে, এই বায়ো কথাটার মানে, বায়ো কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে বায়োস। মানে আমরা সবাই জানি যে বায়ো কথাটার মানে কি? বায়ো মানে হচ্ছে লাইফ বা লিভিং। ওকে, বায়ো কথাটা এসছে অ্যাকচুয়ালি ওয়ার্ড বায়োস থেকে, BIOS, বায়োস। ঠিক আছে, ওয়ার্ড বায়োস থেকে বায়ো কথাটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যার মানে কি? যার মানে হচ্ছে লাইফ বা লিভিং অর্গানিজম। ঠিক আছে, যার মানে কি? লাইফ, যার জীবন আছে, যার জীবন আছে, যেটা জীবন্ত, লাইফ বা লিভিং অর্গানিজম। ওকে, রাইট? তাহলে এই মাইক্রো আর বায়ো এই দুটো ওয়ার্ড থেকে আমরা কি বুঝতে পারলাম? মাইক্রো যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, এমন একটা ছোট জিনিসের কথা বলা হচ্ছে। আর তার কি আছে? সেটা লিভিং অর্গানিজম, সেটা জীবিত, সেটার লাইফ আছে, সেটার জীবন আছে। ওকে, এবার বায়ো, মাইক্রো, বায়ো, এরপরে যে ওয়ার্ডটা বাকি থাকলো সেটা কি? সেটা হচ্ছে আমাদের লজি, LOGY, লজি, রাইট? লজি শব্দটা এসছে অ্যানাদার গ্রিক ওয়ার্ড লোগোস থেকে, LOGOS, লোগোস থেকে। ওকে, এই লোগোস কথাটার মানে হচ্ছে, এই লোগোস কথাটার মানে হচ্ছে স্টাডি করা, কোনো কিছু সম্বন্ধে জানা, তাহলে স্টাডি করা। লোগোস কথাটা মানে হচ্ছে কি? স্টাডি করা। তাহলে স্টাডি করা বা সেটা সম্বন্ধে জানা বা নলেজ, বা আমরা বলতে পারি এখানে সায়েন্স, অ্যাবাউট দ্য সায়েন্স। ওকে, SCIENCE। তাহলে এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি কি? মাইক্রো মানে এমন একটা ছোট জিনিস যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেটা
কি সেটা কি হতে হবে, সেটা কি জড় পদার্থ? না, সেটা অবশ্যই জড় পদার্থ হবে না, সেটার একটা লাইফ থাকবে, সেটার একটা কি থাকবে, সেটার একটা লাইফ থাকবে, একটা জীবন থাকবে। এবং সেটা সম্বন্ধে আমরা কি করব, সেটা সম্বন্ধে, সেটার সায়েন্স সম্বন্ধে বা আমরা কি করছি, স্টাডি করছি, দ্যাট ইজ কল্ড মাইক্রোবায়োলজি। তাহলে এখানে এই ওয়ার্ডগুলোকে যদি আমরা একসাথে যদি প্লাস করতে করতে যাই, মাইক্রো মানে মাইক্রো কথাটা থেকে কি বুঝলাম, ভেরি স্মল, ভেরি স্মল, প্লাস বায়ো, বায়ো মানে যার লাইফ আছে, যে জীবন্ত, প্লাস লজি, লজি মানে স্টাডি করা। তাহলে এই তিনটে ওয়ার্ডকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা মাইক্রোবায়োলজি এই কথাটার ডেফিনেশনটাকে আমরা বুঝতে পারি। তাহলে আমরা মাইক্রোবায়োলজির ডেফিনেশনে কি বলতে পারি, এটা একটা অবশ্যই একটা সায়েন্স, যেখানে আমরা স্টাডি করব কাদের সম্বন্ধে, সেই সমস্ত ভেরি স্মল জিনিসগুলোকে নিয়ে যাদের যাদের কি আছে, যাদের লাইফ আছে, যাদের লাইফ আছে, এবং সেগুলো এতটাই ছোট যে তাদের খালি চোখে দেখা যায় না। তাহলে এটা ডেফিনেশনে আমরা কি বলতে পারি, এদের ডেফিনেশনে আমরা বলতে পারি যে সায়েন্স where we study about the small living organisms which can't see in naked eye. Okay. Science where we study about the small living organisms which can't see in naked eye. আচ্ছা, এই লেখাটাকে আরেকবার লিখে দিচ্ছি, এখানে আটলো না। সায়েন্স where we study about small living organisms which can't see in naked eye, যাদেরকে খালি চোখে দেখা যায় না। So this is the actual definition. So this is the actual definition of key of microorganism. So this is the actual definition of microorganism. This is the definition of microorganism. ওকে, পরিষ্কার? তাহলে এদেরকে খালি চোখে দেখা যায় না, তাহলে এদেরকে কিসে দেখব, এদেরকে কার মধ্যে দেখব? এদেরকে আমরা দেখব আন্ডার দ্য মাইক্রোস্কোপ। এদেরকে আমরা কোথায় দেখব? আন্ডার দ্য মাইক্রোস্কোপেই দেখতে পাবো, রাইট? তাহলে আন্ডার দ্য, আমরা যে স্টাডি করব, আমরা যে সেটাকে সম্বন্ধে যে দেখব, সেটাকে কোথায় দেখব? আন্ডার মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ আমরা সেটাকে আন্ডার দ্য মাইক্রোস্কোপে স্টাডি করব। আই হোপ এইটুকুর মধ্যে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে যেটুকু বললাম সেটাকে এক কথায় সামারি করছি। তাহলে মাইক্রোবায়োলজি বলতে আমরা কি বুঝি? মাইক্রো মিনস সেটা এতটাই ছোট যেটাকে খালি চোখে দেখা যায় না। সেই মাইক্রো কথাটা এসছে অ্যাকচুয়ালি একটা গ্রিক ওয়ার্ড মিক্রস থেকে। বায়ো শব্দটাকে নেওয়া হয়েছে বায়োস থেকে, যার মানে হচ্ছে লাইফ, মানে যেটা জীবন্ত। তার সঙ্গে আমাদের একটা ওয়ার্ড যুক্ত আছে, দ্যাট ইজ লজি মানে সেটা স্টাডি করা বা সেটা সম্বন্ধে জানা, সেটার সায়েন্স সম্বন্ধে জানা, যেটা লোগাস থেকে এসছে, গ্রিক ওয়ার্ড। ওকে, বেশিরভাগই গ্রিক ওয়ার্ড থেকে এসছে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা একসাথে করি তাহলে দিস ইজ দ্য সায়েন্স। ফার্স্টে আমরা কি বলবো? দিস ইজ দ্য সায়েন্স। ওকে, দিস ইজ দ্য সায়েন্স হোয়ার উই স্টাডি অ্যাবাউট দ্য স্মল লিভিং অর্গানিজমস হুইচ উই কান্ট সি। কোথায়? ইন নেকেড আই, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এদের সম্বন্ধে আমরা কি করছি? স্টাডি করছি। এদের সম্বন্ধে আমরা স্টাডি করছি, রাইট? আচ্ছা, তাহলে এবার যে সমস্ত লিভিং অর্গানিজমগুলো যেগুলো মাইক্রো, তাদেরকেই বলবো আমরা কি? মাইক্রো অর্গানিজমস। তাহলে এবার নতুন একটা পয়েন্ট পাচ্ছি যে তাহলে আমরা কি বুঝতে পারছি যে এখানে যে সমস্ত অর্গানিজমসগুলো তাদেরকে কি খালি চোখে দেখা যায় না, তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে মাইক্রো অর্গানিজমস। তাদেরকে কি বলবো? মাইক্রো অর্গানিজমস। ওকে, মাইক্রো কথাটাকে তো আগেই বললাম। আচ্ছা, তো এই অর্গানিজমস শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো?
তাহলে আমরা কি পাবো? এই অর্গানিজমস কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে প্রথমে এখানে একটা কথা আছে অর্গান। প্রথমে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি অর্গান, রাইট? এমনি আমরা বায়োলজিতে কি জানি অর্গান কাকে বলে? অনেকগুলো টিস্যু যখন একসাথে হয়ে একটা স্পেসিফিক কার্য সম্পন্ন করে, তাই তো? তাদেরকে আমরা কি বলি? অর্গান। যেমন হার্ট একটা অর্গান, লিভার, লাংস, প্রত্যেকটা এগুলো এক একটা অর্গান, ঠিক আছে? কিন্তু এই অর্গান কথাটা এখানে অর্গান কথাটা অ্যাকচুয়ালি অর্গান কথাটা এসছে ওয়ার্ড অর্গানান থেকে, ঠিক আছে? অর্গানান, ORGANON, ঠিক আছে? অর্গানান থেকে এসছে, ওকে? অ্যাকচুয়ালি অর্গানান কথাটা মানে হচ্ছে মেশিন। অর্গানান কথাটা মানে কি? মেশিন। অর্গানান কথাটা মানে হচ্ছে কি? তাহলে মেশিন। তাহলে অর্গান মানে আমরা যে শুনেছি যে মাউথ অর্গান, তাহলে মাউথ অর্গান কি? মানে মুখ দিয়ে যে মেশিনটাকে বাজানো যায়, ঠিক আছে? মাউথ অর্গান, ঠিক আছে? তো অর্গান কথাটা অ্যাকচুয়ালি মানে কি? অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে মেশিন, ঠিক আছে? আচ্ছা, এবার অর্গানের সঙ্গে আরেকটা ওয়ার্ড আছে, দ্যাট ইজ কি? দ্যাট ইজ ইজম। ইজম, অর্গানের সঙ্গে ইজম যুক্ত আছে, রাইট? ইজম কথাটার মানে হচ্ছে ফাংশনাল সিস্টেম। ফাংশনাল সিস্টেম। তাহলে মাইক্রো মানে আমরা আগেই জেনেছি যে যেটা এতটাই ছোট যেটাকে খালি চোখে দেখা যায় না। অর্গান কথাটার মানে আমরা জানলাম, অর্গান মানে কি? মেশিন। ইজম কথাটা মানে কি? দ্যাট ই হ্যাজ সাম ফাংশনাল সিস্টেম। তাহলে এখানে একটা মেশিনের কথা বলা হচ্ছে, এখানে একটা মেশিনের কথা বলা হচ্ছে হুইচ হ্যাজ এ স্পেসিফিক ফাংশনাল সিস্টেম, যেটার মধ্যে নিজের থেকে একটা ফাংশনাল কাজ করছে, ওকে? এখানে ফাংশনাল সিস্টেম বলতে কি বোঝানো যাচ্ছে? যেহেতু আমরা জানি কি এটা লিভিং অর্গানিজম, একটা লিভিং অর্গানিজমে বেঁচে থাকতে গেলে কী কী লাগবে? তিনটে জিনিস লাগবে। বেঁচে থাকতে গেলে কী কী লাগবে? তিনটে কাজ সে করবে। ফার্স্ট হচ্ছে গ্রোথ। সে কী করবে? গ্রোথ করবে, GROWTH, গ্রোথ। এক নম্বর কি? গ্রোথ। সেগুলো নিজের থেকে নিজেদের মধ্যে কী হবে? তারা বংশ বৃদ্ধি করবে, ঠিক আছে? মানে রিপ্রোডাকশান, ওকে? তারা নিজেরা ধীরে ধীরে নিজেদেরকে বড় করবে এবং তাদের মধ্যে রিপ্রোডাকশান হবে আর তাদের বডিতে মেটাবলিজম হবে, ওকে? তাহলে এই তিনটে অ্যাকচুয়ালি এই তিনটে ফাংশনাল সিস্টেমের কথা বলা হচ্ছে। তাহলে একটা মেশিন যেখানে এই তিনটে ফাংশনাল সিস্টেম কাজ করছে, ওকে? তাদেরকে বলা হয় কি? যাদের বডিতে এই ফাংশনাল সিস্টেম কাজ করছে তাদের বলে অর্গানিজম। যে অর্গানিজমটাকে খালি চোখে দেখা যায় না সেটাই হচ্ছে কি? মাইক্রো অর্গানিজম। কোনো ইয়েই নেই, তাই তো? আচ্ছা, এবার মাইক্রো অর্গানিজমকে যদি আমরা এবার টাইপ করি, মানে সাব টাইপ করি, যে মাইক্রো অর্গানিজমকে আমরা কতভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক আছে? তো বেসিক্যালি খুব নর্মাল ওয়েতে আমরা এটাকে দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে অ্যাসেলুলার, আর আরেকটা হচ্ছে সেলুলার। সেলুলার মাইক্রো অর্গানিজম আর অ্যাসেলুলার মাইক্রো অর্গানিজম, ওকে? তো প্রথমটা থেকে শুরু করছি। অ্যাসেলুলার মাইক্রো অর্গানিজম, এখানে কথাটা অ্যাসেলুলার, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, তাহলে যাদের মধ্যে প্রপার সেল স্ট্রাকচারটা মিসিং, যাদের মধ্যে প্রপার সেল স্ট্রাকচার নেই, তাদেরকে কি বলবো? এসেলুলার বা অ্যাবসেন্ট সেলুলার মাইক্রো অর্গানিজম, ওকে? হুইচ, তাহলে লিখে দিচ্ছি ডেফিনিশনটা, ঠিক আছে? হুইচ ডোন্ট হ্যাভ প্রপার সেলুলার স্ট্রাকচার, sorry, which don't have proper cellular structure, ওকে? তাহলে আমরা জানি কি? আমরা তো জানি যে আমাদের বায়োলজিক্যাল বডি ইউনিট কি? প্রত্যেকটা সেল দিয়ে তৈরি, তাই তো? তাহলে এখানে যাদের মধ্যে প্রপার সেলুলার স্ট্রাকচার থাকে না তাদেরকে আমরা কি বলবো? এসেলুলার মাইক্রো অর্গানিজম। তার মানে এদেরকে কি আমরা পারফেক্ট সেল বা ট্রু সেল বলতে পারি? কি মনে হচ্ছে? এদেরকে কি আমরা পারফেক্ট সেল বা ট্রু সেল বলতে পারবো?
তাহলে এদেরকে ট্রু সেল হিসেবে কনসিডার করা যাবে না, তাই তো? তাহলে কান্ট কনসিডার অ্যাজ এ ট্রু সেল, এদেরকে পারফেক্ট সেল বা ট্রু সেল হিসেবে কনসিডার করা যাবে না, তাই তো? কোনো কনফিউশন থাকার কথা নয়। ওকে, তাহলে এবার এদের এক্সাম্পলে আসি। এদের এক্সাম্পল কি? সব থেকে ফেভারিট এক্সাম্পল হচ্ছে ভাইরাস। কারণ কি? পরে আসছি কারণে। তাহলে কি দেখলাম যে যাদের মধ্যে প্রপার পার্টিকুলার সেল স্ট্রাকচারটাই থাকবে না, সেল স্ট্রাকচারটাই মিসিং, যে সমস্ত মাইক্রো অর্গানিজমের মধ্যে, তাদেরকে এসেলুলার মাইক্রো অর্গানিজম বলে। যেমন আমরা এক্সাম্পল কি পেলাম? ভাইরাস। ঠিক আছে, কেন এই ভাইরাসকে আমরা কেন এসেলুলার বলবো? এদের মধ্যে কি সেলুলার স্ট্রাকচার মিসিং আছে? কারণ ফার্স্ট পয়েন্ট যেটা, এদের মধ্যে প্রপার পার্টিকুলার নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, এদের মধ্যে অ্যাবসেন্ট অফ নিউক্লিয়াস। এদের মধ্যে আমরা পরে যখন আবার ভাইরাস সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব তখন আবার আমরা জানতে পারবো। তো যাই হোক, এদের মধ্যে কি নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, অনলি কি প্রেজেন্ট থাকে? অনলি ডিএনএ অ্যান্ড আরএনএ প্রেজেন্ট থাকে। PRESENT, প্রেজেন্ট ডিএনএ অ্যান্ড আরএনএ, অনলি ডিএনএ অ্যান্ড আরএনএ প্রেজেন্ট থাকে। ওকে, সরি ডিএনএ অর আরএনএ, অনলি ডিএনএ অর আরএনএ প্রেজেন্ট থাকে। ওকে, এই ডিএনএ আর আরএনএর উপরে এদের উপরে একটা যে আবরণ থাকে সেটাকে বলা হয় ক্যাপসিড। ডিএনএ অ্যান্ড আরএনএর উপরে যে কভার থাকে সেটাকে কি বলে? ক্যাপসিড। তো এই ক্যাপসিডের মধ্যে ডিএনএ থাকতে পারে বা আরএনএ থাকতে পারে, যেটা এদের বডির জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এদের সেলের ওপরে কোনো স্পেসিফিক সেল মেমব্রেন প্রেজেন্ট থাকে না। ওকে, অ্যাবসেন্স অফ সেল মেমব্রেন, ওকে। থার্ড পয়েন্ট, যখন এর সারাউন্ডিং এনভায়রনমেন্টে প্রেজেন্ট থাকে, যখন আমাদের চারপাশে যখন এই সারাউন্ডিং এনভায়রনমেন্টে যে ভাইরাস প্রেজেন্ট থাকে তখন এরা মৃত অবস্থাতে থাকে, মানে এদের বডিতে কোনো গ্রোথ হয় না, যেটা আগেই বললাম। এদের বডিতে কোনো রিপ্রোডাকশন হয় না, কোনো মেটাবলিজম হয় না যখন এরা সারাউন্ডিং এনভায়রনমেন্টে থাকে। তাহলে এদেরকে কি আমরা পারফেক্ট সেল বলতে পারবো? এদের বডিতে প্রপার নিউক্লিয়াস নেই, এদের সেল মেমব্রেন নেই, এবং এদের যখন এরা সারাউন্ডিং এনভায়রনমেন্টে আছে তখন এদের গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম কোনোটাই হয় না। অ্যাজ এ ডেড কন্ডিশনে এরা অ্যারাইজ করে। ওকে, তাহলে এদেরকে কি সেল হিসেবে কনসিডার করা যাবে? না। তাহলে থার্ড পয়েন্ট কি পেলাম? এদের কোনো বডির মেটাবলিজম, রিপ্রোডাকশন কোনোটাই হয় না ইন সারাউন্ডিং এনভায়রনমেন্ট। নো, আমি শুধু মেটাবলিজমটা এখানে লিখছি, নো মেটাবলিজম ইন এনভায়রনমেন্ট। তাহলে এরা কিভাবে তাহলে নিজেদেরকে সার্ভাইভ করবে বা গ্রোথ করবে বা রিপ্রোডাকশন করবে বা এদের মেটাবলিজম হবে? যখন এরা একটা হোস্টের উপরে ডিপেন্ড হবে, যখন এরা একটা কাউকে পাবে, একটা হোস্টের উপরে যখন এরা ডিপেন্ডেন্ট হবে, তখন ওরা হোস্টের বডি থেকে নিউট্রিয়েন্টস পাবে, সেখান থেকে তারা তাদের যা দরকার খাওয়ারের জন্য, বেঁচে থাকার জন্য, সেগুলোকে তারা পাবে, এবং সেখান থেকে তারা তাদের বডিতে তারা গ্রোথ করতে পারবে, রিপ্রোডাকশন করতে পারবে, মেটাবলিজম করতে পারবে। কিন্তু ইন সারাউন্ডিং এনভায়রনমেন্টে এরা গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম করতে পারে না। ওকে, তাহলে বেসিক্যালি আমরা তিনটে পয়েন্ট পেলাম। কি পেলাম? একটা হচ্ছে এদের নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এদের সেল মেমব্রেন কি প্রেজেন্ট থাকে? সেল মেমব্রেন প্রেজেন্ট থাকে না, অ্যাবসেন্ট সেল মেমব্রেন। আর এদের গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম কোনোটাই কি হয় না। বোঝা গেল? ওকে, এবার সেলুলার মাইক্রো অর্গানিজম। তাহলে এবার এটার উল্টো, তাহলে সেলুলার মাইক্রো অর্গানিজমে কি থাকবে? এদের পারফেক্ট বা প্রপার সেলুলার স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে, রাইট? তাহলে এদের কি থাকবে? এদের প্রপার সেলুলার স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে, রাইট? প্রেজেন্ট
present proper cellular just a minute, proper cellular structure. Okay. ওকে, তাহলে মাইক্রো অর্গানিজমের সেলুলার মাইক্রো অর্গানিজম যাদের থাকে তাদের মধ্যে কি প্রপার সেলুলার স্ট্রাকচার প্রেজেন্ট অবশ্যই থাকবে, এদের মধ্যে পার্টিকুলার সেল প্রেজেন্ট থাকবে। এবার কোয়েশ্চেন হচ্ছে কতগুলো সেল থাকবে, একটা, দুটো, অনেকগুলো? তো অ্যান্সার ইজ একটাও সেল প্রেজেন্ট থাকতে পারে, আবার একের বেশি সেলও প্রেজেন্ট থাকতে পারে। ওয়ান অর মোর দ্যান ওয়ান সেল, ওকে, প্রেজেন্ট ওয়ান or more than one cell. ওকে, বোঝা গেল? তাহলে এবার কথা হচ্ছে, যেহেতু এদের মধ্যে পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার প্রেজেন্ট আছে, তাহলে এরা সারাউন্ডিং এনভায়রনমেন্টে উইদাউট হোস্ট এরা নিজেদের মধ্যে গ্রোথ করতে পারবে, রিপ্রোডাকশন করতে পারবে, এবং মেটাবলিজম এদের বডিতে অটোমেটিক্যালি হবে। ওকে, যদি আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে কি কি দেখব, যেমন ব্যাকটেরিয়া, আর্কিয়া, প্রোটোজোয়া, অলগি। ওকে, ব্যাকটেরিয়া, আর্কিয়া, প্রোটোজোয়া, অলগি, এগুলো সবগুলো কি, এদের একটা পারফেক্ট সেলুলার স্ট্রাকচার থাকবে। এরা অ্যারাউন্ড সবগুলোই না, এদের মধ্যে আবার ভাগ আছে, যদিও এদের মধ্যে বেশিরভাগই কি হয়, এরা সারাউন্ডিং এনভায়রনমেন্টে গ্রোথ করতে পারে, রিপ্রোডাকশন করতে পারে, মেটাবলিজম করতে পারে, তাই এদেরকে কি বলা হয়, সেলুলার মাইক্রো অর্গানিজম। ওকে ওকে, এবার নেক্সট, তাহলে আমরা মাইক্রো অর্গানিজমের কতগুলো টাইপ জানলাম। আমরা একবার মাইক্রো অর্গানিজমকে অলরেডি ক্লাসিফাই করেছি দুটো ভাগে, একটা হচ্ছে সেলুলার অ্যান্ড সেলুলার মাইক্রো অর্গানিজম। কিন্তু টোটাল যদি আমরা মাইক্রো অর্গানিজম দেখি, তাহলে আমরা মোটামুটি 5 থেকে 6 ধরনের মাইক্রো অর্গানিজম পাবো। যেমন প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া, আর্কিয়া, প্রোটোজোয়া, অলগি অ্যান্ড ফাঙ্গি। এই 5টা, এই ব্যাকটেরিয়া, আর্কিয়া, প্রোটোজোয়া, অলগি, ফাঙ্গি, এগুলো এর আগে স্লাইডে আলোচনা করলাম। এগুলো কি, এগুলো সবগুলো একটা পারফেক্ট সেলুলার স্ট্রাকচার থাকে, রাইট? তাই তো? কিন্তু ভাইরাসের কোনো পারফেক্ট সেলুলার স্ট্রাকচার থাকে না। ওকে, আগেই বলেছি। তাহলে আমরা যদি ভাইরাসকে কনসিডার করি, তাহলে এর কি, এটা অ্যাসেলুলার। ওকে, এবার বাকিগুলো কি, বাকি সব কটাই কি সেলুলার। সেলুলারের মধ্যে ব্যাকটেরিয়া আর আর্কিয়া, ব্যাকটেরিয়া আর আর্কিয়া, এই দুটো হচ্ছে, এই দুটোতে যে সেল টাইপ অফ স্ট্রাকচার থাকে, সেই সেলগুলো হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল কাদের মধ্যে থাকে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়া। ওকে, বাকি কি থাকলো, বাকি থাকলো প্রোটোজোয়া, অলগি অ্যান্ড ফাঙ্গি। প্রোটোজোয়া, অলগি অ্যান্ড ফাঙ্গি, এই তিনটের মধ্যে ইউক্যারিওটিক টাইপ সেল থাকে, ইউক্যারিওটিক টাইপ অফ সেল থাকে, ঠিক আছে? সেল স্ট্রাকচার হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে ব্যাকটেরিয়া, আর্কিয়া, এদের মধ্যে প্রোক্যারিওটিক সেল থাকে, মানে আদি সেল যেটাকে বলে। আচ্ছা, প্রোটোজোয়া, অলগি, ফাঙ্গি, এদের মধ্যে ইউক্যারিওটিক সেল থাকে। ভাইরাস, এদের কোনো পারফেক্ট সেলুলার স্ট্রাকচার প্রেজেন্ট থাকে না, এদের বডিতে কোনো পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার প্রেজেন্ট থাকে না, রাইট? ওকে, তাহলে প্রথমে আমরা ভাইরাসটাকে এখানে সেল স্ট্রাকচার থেকে কি করব, বাদ দেব। বাকি ব্যাকটেরিয়া আর আর্কিয়া, কি বললাম, ব্যাকটেরিয়া আর আর্কিয়া কি টাইপের সেল প্রেজেন্ট থাকে, ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক?
ক্যারিওটিক সেল, রাইট। প্রোক্যারিওটিক সেল, এই কথাটাকে যদি আমরা ভাঙি, প্রথম কথাটা কি? প্রো মানে হচ্ছে আদি মানে হওয়ার আগে, মানে বিফোর। ক্যারিওটিক, এই ক্যারিওটিক কথাটা এসছে ক্যারিয়ন থেকে। ক্যারিওটিক কথাটা কোথা থেকে এসছে? দ্য ওয়ার্ড ক্যারিয়ন কথাটার মানে হচ্ছে, ক্যারিয়ন গ্রিক ওয়ার্ড, ক্যারিয়ন এগুলো বেশিরভাগই যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি সেগুলো বেশিরভাগই গ্রিক ওয়ার্ড থেকে এসছে। ওকে, তো ক্যারিয়ন কথাটা মানে কি? ক্যারিয়ন কথাটা মানে হচ্ছে কার্নেল। ওকে, এখানে কার্নেল কথাটা অ্যাকচুয়ালি সেলকে রিপ্রেজেন্ট করে আর কি, ঠিক আছে? কার্নেল কথাটা সেলকে রিপ্রেজেন্ট করে। মানে বিফোর কার্নেল মানে আমরা কি দেখি, যে শ্বাস যাকে বলে, মানে ডাব বা নারকেলের যে শক্ত শ্বাসের যে জায়গাটা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কার্নেল বলি। তো বিফোর কার্নেল হওয়ার আগে, শক্ত হওয়ার আগে, মানে কার্নেল এখানে কাকে রিপ্রেজেন্ট করছে? সেলকে, মানে সেল হওয়ার আগে, তার মানে ম্যাচিওর নয় এখনো সেল পুরোপুরিভাবে ডেভেলপ কথাটা বলা ভুল, ম্যাচিওর হয়নি। তাহলে বিফোর সেল এখানে প্রোক্যারিওটিক কথাটা দিয়ে বলে দিচ্ছে যে দিস ইজ বিফোর দ্য সেল, সেল হওয়ার আগের অবস্থা, মানে এখনো পুরোপুরিভাবে ম্যাচিওর সেল হয়নি। তাহলে এটা কি? ম্যাচিওর সেল নয় তো তাহলে এটা কি? অ্যামেচিওর সেল। যেহেতু এটা অ্যামেচিওর সেল, তাহলে এদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালস অ্যাজ এ নিউক্লিয়াস ফরমেশনে প্রেজেন্ট থাকে না। এদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালস মানে ডিএনএ RNA পারফেক্ট নিউক্লিয়াস ফর্মে থাকে না। তাহলে প্রপার নিউক্লিয়াস কি? প্রপার নিউক্লিয়াস এদের অ্যাবসেন্ট থাকে। প্রপার নিউক্লিয়াস অ্যাবসেন্ট, প্রপার নিউক্লিয়াস কি? এদের অ্যাবসেন্ট, ঠিক আছে? আর কি? যে সমস্ত সেল অর্গানেলসগুলো, মানে সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত সেল অর্গানেলসগুলোতে মেমব্রেন বাউন্ড হয়, মানে যাদের মেমব্রেন থাকে, সেই ধরনের সেল অর্গানেলসগুলো মিসিং থাকে। যে সমস্ত সেল অর্গানেলসে মেমব্রেন থাকে সেই সমস্ত সেল অর্গানেলসগুলো প্রোক্যারিওটিক সেলে প্রেজেন্ট কি? থাকে না। বোঝা গেল? তাহলে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস কি হয়? এগুলো অ্যাবসেন্ট থাকে। অ্যাবসেন্ট থাকে। তাহলে প্রপার নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে না, তাহলে নিউক্লিয়াসের যে ফর্ম থাকে আমরা সবাই জানি সেটাকে কি বলে? নিউক্লিয়েট, রাইট? আচ্ছা, তাহলে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস থাকে না। তাহলে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস কি আছে? যেমন মাইটোকন্ড্রিয়া কাজ কি? শক্তি উৎপন্ন করা। মাইটোকন্ড্রিয়া মিসিং থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম মিসিং থাকে। ক্লোরোপ্লাস্ট মিসিং থাকে। গলগি বডি মিসিং থাকে। লাইসোজোম, এই সমস্ত এই সমস্ত সেল অর্গানেলসগুলো মিসিং থাকে, সেল অর্গানেলসগুলো থাকে না। তাহলে কি সেল অর্গানেলস প্রেজেন্ট থাকে? এক নাম্বার রাইবোজোম। কি প্রেজেন্ট থাকে সেল অর্গানেলস? রাইবোজোম। এদের মধ্যে সেল অর্গানেলস প্রেজেন্ট থাকে রাইবোজোম 70S, এস মানে ভেরবার্ট ইউনিট। ওকে, আর কি প্রেজেন্ট থাকে? সেল ওয়াল। ওকে, আর থাকে কি? ফ্লাজেলা, যেটা এদের মুভমেন্টে হেল্প করে। আর কি থাকে? পিলি বা যাকে বলা হয় ফিমব্রেই। ওকে, তাহলে প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল কি পেলাম? আগে আমরা পেয়েছি ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়া। এদের মধ্যে প্রপার নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না। নিউক্লিয়াস জেনেটিক ম্যাটেরিয়ালস সেটা নিউক্লিয়েট ফর্মে অবস্থান করে। এদের মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি, লাইসোজোম, এই সমস্ত কি থাকে না। কি প্রেজেন্ট থাকে? রাইবোজোম প্রেজেন্ট থাকে। রাইবোজোম 70S।
সেল ওয়াল প্রেজেন্ট থাকে, সেল মেমব্রেন প্রেজেন্ট থাকে, অবশ্যই সেল মেমব্রেন প্রেজেন্ট থাকবে, ফ্লাজেলা প্রেজেন্ট থাকে যেটা এদের মুভমেন্টে হেল্প করে, আর পিলি বা ফিমব্রেই প্রেজেন্ট থাকে। ওকে, okay, this is the structure of bacteria. এটা কার স্ট্রাকচার? ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আর্কিয়া। এই দুটোই কি সেলুলারের মধ্যে প্রোক্যারিওটিক টাইপ অফ সেল থাকে, রাইট? আচ্ছা, তাহলে এবার দেখা যাক এদের মধ্যে কী কী আছে। প্রথমে আমরা এখানে কি পাচ্ছি, যে এখানে এখানে ফার্স্ট পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কি নিউক্লিয়েট। নিউক্লিয়েট তাহলে এটা এদের কি, এদের বডির জেনেটিক ম্যাটেরিয়ালস। এই যে এই পোর্শনটা কি, এই পোর্শনটা, দিস আর দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। আর্কিয়ার মধ্যে দেখাতে পাচ্ছি, ব্যাকটেরিয়ার মধ্যেও দেখতে পাচ্ছি। এটা কি জেনেটিক ম্যাটেরিয়ালস। তো জেনেটিক ম্যাটেরিয়ালস কোনো নিউক্লিয়াসের মধ্যে কি আছে? কোনো নিউক্লিয়াসের মধ্যে নেই। তাহলে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কি, দ্যাট ইজ নিউক্লিয়েট। নিউক্লিয়েট এক নাম্বার, নিউক্লিয়েট। ওকে, সেলের উপরে নিউক্লিয়েটের চারপাশে সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি। চারপাশে কি দেখতে পাচ্ছি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম দু জায়গাতে সাইটোপ্লাজম প্রেজেন্ট আছে। সাইটোপ্লাজমের মধ্যে কোনো কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট নেই। নো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। ওকে, নেক্সট কি দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমের মধ্যে? সাইটোপ্লাজম, এটা হচ্ছে তার কি সাইটোপ্লাজম। ওকে, সাইটোপ্লাজমের মধ্যে দুটো ক্ষেত্রে কি রাইবোজোম প্রেজেন্ট আছে, রাইট? 3 নাম্বার রাইবোজোম। রাইবোজোম প্রেজেন্ট আছে, রাইট? রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষে হেল্প করে। প্রোটিন সংশ্লেষে হেল্প করে, হেল্প ইন প্রোটিন সিনথেসিস। রাইবোজোম 70S দুটোতেই, রাইবোজোম 70S। ওকে, ওকে, রাইবোজোম হলো। রাইবোজোমের উপরে কি দেখতে পাচ্ছি, আর কি আছে? আচ্ছা, প্লাজমিড, একটা ইম্পর্টেন্ট জিনিস, প্লাজমিড প্রেজেন্ট আছে, রাইট? প্লাজমিড, প্লাজমিড কোথায় প্রেজেন্ট আছে? ব্যাকটেরিয়ার মধ্যে, রাইট? প্লাজমিডের কাজ কি? আচ্ছা, প্লাজমিডের স্ট্রাকচারটা কেমন? আমরা এখানে কেমন স্ট্রাকচার দেখতে পাচ্ছি? প্রায় সেলুলার টাইপের, মানে সার্কুলার টাইপের, রাইট? প্লাজমিডের স্ট্রাকচার তাহলে কি সার্কুলার। এবার এটার আরও অনেক কাজ আছে। প্লাজমিড, মেন থিং ইজ প্লাজমিড, এটা এক্সট্রা সেলুলার ডিএনএ, এক্সট্রা সেলুলার ডিএনএ বা এক্সট্রা সেলুলার ডিএনএ বা জেনেটিক মেটেরিয়াল। সার্কুলার, সাধারণত এটা স্ট্রাকচারটা কেমন? গোল, সার্কুলার, তাই তো? এটার অনেক কাজ আছে। এটা এক্সট্রা সেলুলার ডিএনএ, এক্সট্রা সেলুলার ডিএনএ সেলের মধ্যে এক্সট্রাভাবে প্রেজেন্ট থাকে, যার কাজ হচ্ছে এটা অন্য ডিএনএ কেউ ক্যারি ফরওয়ার্ড করতে পারে। পরে আমরা প্লাজমিড সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? সেলের উপরে কি আছে? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, সেলের উপরে কি আছে? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের কাজ কি? প্লাজমা মেমব্রেন এই সাইটোপ্লাজমটাকে কি ধরে রাখে, সাইটোপ্লাজমটাকে
ধরে রাখতে হেল্প করে, ঠিক আছে। এখান থেকে বাইরে থেকে কোনো বাইরে থেকে গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, প্লাজমা মেমব্রেনের ওপরে আমরা কি দেখতে পাচ্ছি? সেল ওয়াল। আচ্ছা, প্লাজমা মেমব্রেন এটা কত নাম্বার হতো? 5 নাম্বার হতো মনে হয়, 5। সেল ওয়াল 6। ওকে, সেল ওয়াল। এখানে ব্যাকটেরিয়ার বডিতে সেল ওয়ালের ওপরে আরেকটা আমরা কভার দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ক্যাপসুল। ওকে, এছাড়া আর্কিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া সবার বডিতে পিলাস হচ্ছে সিঙ্গেল ফর্ম, মানে সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। পিলাস যেটা বহু বচনে বা প্লুরাল ফর্মে যাকে বলে পিলি প্রেজেন্ট আছে। ওকে, পিলি বা পিলাস প্রেজেন্ট আছে। তো দেখতেই পাচ্ছি এদের স্ট্রাকচারটা কেমন। এদের স্ট্রাকচার পিলি বা পিলাসের স্ট্রাকচারটা, পিলাস একটা সিঙ্গুলার ফর্ম, পিলি প্লুরাল ফর্ম। এদের স্ট্রাকচারটা কেমন? এদের স্ট্রাকচারটা হচ্ছে চুলের মতো, হেয়ার লাইক স্ট্রাকচার, তাই না? হেয়ার লাইক স্ট্রাকচার। এদের স্ট্রাকচারটা কি? হেয়ার লাইক স্ট্রাকচার। দেখতে পাচ্ছি আমরা হেয়ার লাইক স্ট্রাকচার। এদের বডিতেও এই হেয়ার লাইক স্ট্রাকচার, রাইট। তো এগুলো কি করে? এদের মধ্যে একটা অ্যাডিসিভনেস আছে, এগুলো আঠালো টাইপের প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। তো এগুলো হোস্টের গায়ে চিপকে যেতে হেল্প করে বা আটকে থাকতে হেল্প করে। ওকে, নেক্সট কি পাচ্ছি দেখতে? ফ্লাজেলা। একটা হলে ফ্লাজেলা, অনেকগুলো হলে ফ্লাজেলা, একটা সিঙ্গেল ফর্মে সেটাকে বলে ফ্লাজেলা। ওকে, এই ব্যাকটেরিয়া আর আর্কিয়া এই দুটোর মধ্যে যদি স্ট্রাকচারাল ডিফারেন্স আমরা দেখি, কি দেখতে পাই? প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে এদের প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স হচ্ছে সেল ওয়ালে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন এর লেয়ার থাকে। যেটা আর্কিয়ার ক্ষেত্রে থাকে না, আর্কিয়ার ক্ষেত্রে মিসিং থাকে। ওকে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালের মেন কম্পোজিশন কি? পেপটাইডোগ্লাইকেন। and lipopolysaccharide. ব্যাকটেরিয়ার বডিতে সেল ওয়াল, এই যে উপরের যে সেল ওয়ালটা যেটা দেখতে পাচ্ছি, এই যে সেল ওয়াল যেটা রিজিড যে সেল ওয়ালটা দেখতে পাচ্ছি সেটা কম্পোজিশন কি? পেপটাইডোগ্লাইকেন অ্যান্ড লিপোপলিস্যাকারাইড। আর্কিয়ার ক্ষেত্রে, বাট ইন কেস অফ আর্কিয়ার ক্ষেত্রে এদের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন থাকে না, এদের বডিতে কি থাকে? সিউডো পেপটাইডোগ্লাইকেন। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তাহলে আর্কিয়ার সেল ওয়ালে কি পেপটাইডোগ্লাইকেন থাকে? ইয়েস অর নো? অ্যান্সার ইজ নো। তাদের বডিতে সিউডো পেপটাইডোগ্লাইকেন থাকে, পেপটাইডোগ্লাইকেন থাকে না, পেপটাইডোগ্লাইকেন অ্যাবসেন্ট। ওকে, মনে থাকবে? ওকে, নাও সেকেন্ড পয়েন্ট, সেল মেমব্রেন। ব্যাকটেরিয়ার বডিতে সেল মেমব্রেন, ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনে composed with ether linked lipid, ether linked lipid
with branched isoprene chain, এদের মধ্যে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা ইথার লিঙ্কড এই কথাটা ইম্পর্টেন্ট, ইথার লিঙ্কড লিপিড দেখতে পাই কার সঙ্গে? আইসোপ্রিন চেনের সঙ্গে, আইসোপ্রিন চেন। কিন্তু আর্কিয়ার বডিতে ইথার লিঙ্কড থাকে না, সেখানে থাকে এস্টার লিঙ্ক লিপিড উইথ আনব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিড চেইন। আর্কিয়ার বডিতে আর্কিয়ার সেল মেমব্রেনে আমরা কি দেখতে পাই? আর্কিয়ার সেল মেমব্রেনের কম্পোজিশনে আমরা দেখতে পাই সেখানে ইথার লিঙ্ক দেখতে পাই না, সেখানে আমরা এস্টার লিঙ্কড লিপিড দেখতে পাই উইথ আনব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিড চেইন, তাহলে আর্কিয়ার যে সেল মেমব্রেন সেখানে আমরা কি দেখতে পাই? সেটা কি দিয়ে তৈরি? কম্পোজড উইথ এস্টার লিঙ্কড লিপিড উইথ unbranched fatty acid chain. ওকে, তাহলে কি পার্থক্য দেখতে পেলাম? আপাতত ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনটা কি দিয়ে তৈরি? ইথার লিঙ্কড লিপিড উইথ আইসোপ্রিন চেইন। ওকে, কিন্তু আর্কিয়ার ক্ষেত্রে কি? এস্টার লিঙ্ক লিপিড উইথ আনব্রাঞ্চড, এদের ক্ষেত্রে আইসোপ্রিন চেইন ব্রাঞ্চড বাট আনব্রাঞ্চড, এদের ক্ষেত্রে কি? ফ্যাটি অ্যাসিড চেইন, এদের ক্ষেত্রে কি? আইসোপ্রিন চেইন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আইসোপ্রিন চেইন, আর্কিয়ার ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড চেইন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইথার লিঙ্কড লিপিড, আর্কিয়ার ক্ষেত্রে এস্টার লিঙ্কড লিপিড। ওকে, তো এখানে ডিটেলসে হচ্ছে ব্যাকটেরিয়া আর্কিয়ার ডিফারেন্সটা দেওয়া আছে। প্রথমেই সেল ওয়াল, আর্কিয়ার ক্ষেত্রে কি পেপটাইডোগ্লাইকেন থাকে না, কি থাকে তাদের বডিতে? সিউডো পেপটাইডোগ্লাইকেন, রাইট? ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি? পেপটাইডোগ্লাইকেন থাকে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেমব্রেন লিপিড কি? এস্টার লিঙ্ক লিপিড, আনব্রাঞ্চড চেইন। আর্কিয়ার ক্ষেত্রে কি? ইথার লিঙ্ক লিপিড, সেটা হচ্ছে ব্রাঞ্চ চেইন। ওকে, আচ্ছা, রাইবোসোম দুটো ক্ষেত্রেই কি? 70S, দুটো ক্ষেত্রে যেহেতু দুটোতে প্রোক্যারিওটিক সেল সেই কারণে 70S, কিন্তু 70S হলেও 50S প্লাস 70S কি মিলে তৈরি হয়? 50S প্লাস 30S মিলে 70S তৈরি হয়, ঠিক আছে? দুটো পার্ট, ঠিক আছে? তো আচ্ছা, তো কিন্তু আর্কিয়ার ক্ষেত্রে যে রাইবোজোম সেটা হচ্ছে ওদের যে ফাংশন, আর্কিয়ার ক্ষেত্রে যে রাইবোজোমের প্রোটিন সিনথেসিসের ফাংশন সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার থেকে অনেকটা কমপ্লেক্স এবং উন্নত, ঠিক আছে? ব্যাকটেরিয়ার থেকে অনেকটা কমপ্লেক্স অ্যান্ড ডেভেলপড। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রাইবোজোম ফাংশন হচ্ছে ভেরি সিম্পল। ওকে, নেক্সট জেনেটিক প্রসেস, যেটা আগেই বললাম রাইবোজোমের ক্ষেত্রে যে এদেরকে মোর সিমিলার টু ইউক্যারিওটিকের প্রায় সিমিলার, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দে আর সিম্পল উইথ ওয়ান টাইপ অফ RNA পলিমারেজ। বোঝা গেল? দে আর সিম্পল। ওকে, এবার মেটাবলিজমে যদি আমরা দেখি এক্সট্রিমোফাইলস মানে এক্সট্রিম এনভায়রনমেন্ট, মানে খুব গরম বা অ্যাসিডিক এনভায়রনমেন্টেও আর্কিয়া সারভাইভ করতে পারে, বাট খুব এক্সট্রিম এনভায়রনমেন্টে ব্যাকটেরিয়াকে পাওয়া যায় না,
ঠিক আছে, তাদেরকে আমাদের সারাউন্ডিং যে নর্মাল এনভায়রনমেন্ট আছে সেই নর্মাল এনভায়রনমেন্টেই ব্যাকটেরিয়াকে পাওয়া যায়। কিন্তু আর্কিয়া নর্মাল এনভায়রনমেন্টে তো সার্ভাইভ করতে পারে, কিন্তু এক্সট্রিম এনভায়রনমেন্টেও আর্কিয়া সার্ভাইভ করতে পারে। আজ পর্যন্ত আর্কিয়ার কোনো প্যাথোজেনিসিটি দেখতে পাওয়া যায়নি, আজ পর্যন্ত আর্কিয়ার কোনো প্যাথোজেনিসিটি দেখতে পাওয়া যায়নি। কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো কি প্যাথোজেনিসিটি প্রডিউস করে আমাদের বডিতে। ওকে ওকে, এই হলো গল্প। তাহলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি, আর্কিয়ার সেল ওয়াল কোনো পেপটাইডোগ্লাইকেন থাকে না, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন থাকে, লিপোপলিস্যাকারাইড থাকে। আচ্ছা, মেমব্রেন লিপিড, সেল মেমব্রেনে লিপিডটা আর্কিয়ার ক্ষেত্রে কি ইথার লিঙ্কড লিপিড, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে যে ইথার লিঙ্কড লিপিড, এখানে কি এটা ইথার লিঙ্কড লিপিড কোথায় দেখতে পাওয়া যায় আমরা? এটা আর্কিয়ার বডিতে। কিন্তু আমরা ব্যাকটেরিয়ার বডিতে কি দেখতে পাই? ব্যাকটেরিয়ার বডিতে এস্টার লিঙ্কড লিপিড দেখতে পাই। ওকে, দিস ইজ এস্টার লিঙ্কড অ্যান্ড দিস ইজ ইথার লিঙ্কড আমরা কার বডিতে দেখতে পাই? ইথার লিঙ্কড লিপিডস আমরা কার বডিতে দেখতে পাই? আর্কিয়া। আর এস্টার লিঙ্কড লিপিড ব্যাকটেরিয়া বডিতে আমরা দেখতে পাই। ওকে, এবার যদি আমরা ব্যাকটেরিয়া আর আর্কিয়ার সিমিলারিটিস দেখি, কি দেখব? সিমিলারিটিস। এদের মধ্যে মিল কি আছে? তাহলে প্রথমে বলতে হবে যে বোথ আর সিঙ্গেল সেল, এই দুটোই কি একটা সেল দিয়েই তৈরি। ঠিক আছে, ব্যাকটেরিয়া, যে কোনো ব্যাকটেরিয়ার একটাই সেল থাকে, একটাই অর্গানিজম। আর্কিয়ার ক্ষেত্রেও ঠিক তাই, একটাই সেল একটাই অর্গানিজম। তাহলে বোথ আর সিঙ্গেল সেল। ওকে, সেকেন্ড, এরা অটোট্রপিক অ্যান্ড হেটেরোট্রপিক দুই ধরনেরই হতে পারে। ওকে, অটোট্রপিক অ্যান্ড হেটেরোট্রপিক। অটোট্রপিক মানে তারা তাদের নিজেদের খাবার তৈরি করতে পারে। ওকে, তারা তাদের নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, ক্যান প্রডিউস own food using inorganic substance, যেমন জল, H2O, কার্বন ডাইঅক্সাইড, এগুলো থেকে তারা তাদের নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। ওকে, যেমন অটোট্রপিকে যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, তাহলে প্রথম হচ্ছে কেমো অটোট্রপস, যে সমস্ত ব্যাকটেরিয়া কিছু অল্প সংখ্যক ব্যাকটেরিয়া আছে যেগুলো এক্সট্রিম এনভায়রনমেন্টে নিজেদেরকে সার্ভাইভ করতে পারে, যেমন সালফার ব্যাকটেরিয়া। ওকে, কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস করতে পারে, তাদের বলে অটোট্রপস। যেমন ভেরি কমন এক্সাম্পল হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, যারা ফটোসিনথেসিস করতে পারে। ওকে, তাহলে যদি ওরা ফটোসিনথেসিস করতে পারে তাহলে তাদের খাবারের কোনো দরকার আছে? তাহলে তারা নিজেদের খাবার কি নিজেরাই প্রডিউস করতে পারে। ওকে, কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে এবং আর্কিয়া আছে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তারা পুরোপুরিভাবে ডিপেন্ড হয় একটা আলাদা কোনো সাবজেক্টের উপরে, একটা অর্গানিক সাবস্টেন্সের উপরে, যেমন প্ল্যান্ট বা অ্যানিমেল বা যেটা ডিকম্পোজিং হতে পারে এমন জিনিসের উপরে তারা নির্ভর করে। তাদের বলা হয় হেটেরোট্রপিক।
দে ক্যান নট প্রডিউস দেয়ার ওন ফুড, তারা কার কাছ থেকে প্রডিউস করে? ফ্রম অর্গানিক সাবস্টেন্স, অর্গানিক সাবস্টেন্স লাইক প্ল্যান্ট, অ্যানিম্যাল and decomposing matter. হেটারোট্রপিক অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হয়, মানে অ্যাকচুয়ালি হেটারোট্রপিকের যদি ক্লাসিফিকেশন দেখি তাহলে সেটা অনেকগুলো হয়, যেমন হার্বিভোরাস। তো এখানে কথাটা দিয়ে আছে কি হার্ব মানে কি? প্ল্যান্ট, ঠিক আছে? তো যারা গাছপালা খেয়ে বেঁচে থাকে তাদের কি বলা হয়? হার্বিভোরাস। যারা প্ল্যান্ট খেয়ে বেঁচে থাকে, যদি এক্সাম্পল বলি তাহলে গরু, ছাগল, এই সমস্ত কি? হার্বিভোরাস। নেক্সট হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস হচ্ছে যারা অ্যানিমেল খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে? মানে নিজেরা নিজেদেরকে খায় না, অন্য কোনো অ্যানিমেলকে খেয়ে তারা বেঁচে থাকে, ঠিক আছে? নিজেদেরকে ছেড়ে অন্য অ্যানিমেলদের খেয়ে তারা বেঁচে থাকে, যেমন বাঘ, সিংহ, ঠিক আছে? লায়ন, টাইগার, এগুলো কি? কার্নিভোরাস। নেক্সট অমনিভোরাস। অমনিভোরাস হচ্ছে যারা প্ল্যান্ট এবং অ্যানিমেল দুটোই খায়, ঠিক আছে? যেমন হিউম্যান গাছপালাও খেতে পারে, আবার চিকেনও খেতে পারে, ঠিক আছে? তাহলে সেটা হলো অমনিভোরাস। কিন্তু এই হেটারোট্রপিকের মধ্যে লাস্ট যেটা পার্ট সেটা হচ্ছে ডিকম্পোজার্স, যেটা ডেড অর্গানিক ম্যাটার, যেটা মৃত এমন যদি কোনো অর্গানিক ম্যাটার যদি থাকে, অর্গানিক জিনিস যদি থাকে, তাহলে সেখানে কি? সেখানে ব্যাকটেরিয়া গ্রো হয়, সেখানে ব্যাকটেরিয়া সেই জিনিসটাকে কি করে? শেষ করে দেয়, খেয়ে নেয়, ঠিক আছে? তো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা খাবারের উৎস, ঠিক আছে? তো এই জন্যই বললাম কি ব্যাকটেরিয়া আর কিয়া দে মে বি হেটারোট্রপিক। হেটারোট্রপিকের মধ্যে কোন টাইপের হেটারোট্রপিক? মেনলি ডিকম্পোজার্স, হেটারোট্রপিকের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, আর্কিয়া, এই সমস্ত। ওকে, তাহলে কি বুঝলাম? তাহলে এইটুকুটাতে কি বুঝলাম? সিমিলারিটিসে আমরা কি দেখলাম? সিমিলারিটিসে আমরা দেখলাম যে প্রত্যেকটাই, যেহেতু আর্কিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া এগুলো কি ইউক্যারিওটিক সেল? অবশ্যই নয়, এগুলো সবকটাই প্রোক্যারিওটিক সেল, এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার কি? সিঙ্গেল সেল। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিঙ্গেল সেল। ওকে, একটাই সেল, একটাই মাইক্রো অর্গানিজম। সেকেন্ড পয়েন্ট যেটা দেখলাম যে এরা অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক দুই ধরনেরই হতে পারে। অটোট্রপিক মানে তারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। কিছু ব্যাকটেরিয়া আছে, আর কি আছে, যাদের মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট আছে, তারা ফটোসিনথেসিস করতে পারে, ঠিক আছে? আর কিছু ব্যাকটেরিয়া আছে বা আর কি আছে, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, ফ্রম অর্গানিক সাবস্টেন্স, যেটা অর্গানিক সাবস্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? আমরা দেখলাম হেটারোট্রপিকের বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েট করা যায়। তাদের মধ্যে ডিকম্পোজার্স মানে যেটা ডেড অর্গানিক ম্যাটার যাকে বলা হচ্ছে, সেখানে ব্যাকটেরিয়া বা আর্কিয়া সেখান থেকে তাদের খাবার জোগাড় করতে পারে। ওকে, তাহলে আমরা এতক্ষণ ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়ার মধ্যে কী কী সিমিলারিটিস আছে সেটা জানলাম, এবং তাদের মধ্যে কী কী ডিফারেন্স আছে সেটাও জানলাম, রাইট? এবারে নেক্সট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া, আর্কিয়া অ্যান্ড ইউক্যারিয়া? ওকে, ইউব্যাকটেরিয়াটা কি জিনিস, আর্কিব্যাকটেরিয়া কি জিনিস, এই দুটো আগে বুঝতে হবে। ওকে, তো প্রথমে যখন মাইক্রো অর্গানিজমকে ডিফারেন্সিয়েট করার জন্য মাইক্রো অর্গানিজম সম্বন্ধে স্টাডি করা হচ্ছিল, তো তখন তাদেরকে যে ক্লাসিফিকেশান করা হচ্ছিল, তো তাদের ক্লাসিফিকেশানটা কিন্তু কোনো সাইন্টিফিক ওয়েতে করা হয়নি, যে তাদের মেটাবলিজম কেমন, তারা দেখতে কেমন, তাদের মধ্যে কী কী কম্পোজিশন আছে সেটা সেই হিসেবে করা হয়নি। শুধুমাত্র ক্লাসিফিকেশান এই বেসিসে করা হয়েছিল যে তারা দূর থেকে তাদের ওভারঅল স্ট্রাকচারটা কী,
তাদেরকে বাইরে থেকে কেমন দেখতে, বাইরে থেকে দেখে আমরা সেটাকে কি করে চিনব। তো সেই হিসেবে রিকগনাইজ করতে গিয়ে ক্লাসিফিকেশন করা হয়েছিল মাইক্রো অর্গানিজমকে দুটো ভাগ। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। ওকে, ইউ ব্যাকটেরিয়া কাদের বলা হলো? ইউ ব্যাকটেরিয়া হচ্ছে সেই সমস্ত ব্যাকটেরিয়াকে বলা হলো যাদের পেপটাইডোগ্লাইকেন আছে সেল ওয়ালে। ওকে, যাদের সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন আছে। ওকে, এবং বাকি যেগুলো সেল পড়ে থাকলো তাদেরকে সবগুলোকে বলা হলো কি আর্কি ব্যাকটেরিয়া, যাদেরকে কি বলা হলো আর্কি ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়াকে তখন বলা হতো ট্রু ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়াকে কি বলা হতো? ট্রু ব্যাকটেরিয়া। এটা প্রথম যখন মাইক্রো অর্গানিজমকে যখন ক্লাসিফাই করা হয়েছিল তখন এইভাবে ক্লাসিফাই করা হয়েছিল, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কি ব্যাকটেরিয়া। ওকে, কিন্তু পরে যখন এই আর্কি ব্যাকটেরিয়াকে যখন আরও ডিফারেন্সিয়েট করা হলো তখন আমরা 3 ডোমেন সিস্টেম পেলাম, দ্যাট ইজ ব্যাকটেরিয়া, আর্কিয়া অ্যান্ড ইউকেরিয়া। ওকে, ব্যাকটেরিয়া মানে যেটা ইউ ব্যাকটেরিয়া, যেটাকে আমরা ট্রু ব্যাকটেরিয়া বলেছিলাম, সেটাকে শুধুমাত্র বলা হলো ব্যাকটেরিয়া। বাকিদেরকে বলা হলো আর্কিয়া, এবং যাদের মধ্যে ইউক্যারিওটিক সেল আছে তাদের বলা হলো ইউকেরিয়া। ওকে, এখান থেকে এই 3টে জিনিসের ডিফারেন্সটা আই থিঙ্ক বোঝা গেল। তবুও আরেকবার বলছি, মাইক্রো অর্গানিজমকে প্রথমে ক্লাসিফিকেশন করা হয়েছিল অনলি রিকগনাইজেশনের উপরে, বাইরে থেকে আমরা কি করে দেখতে পেয়ে সেটাকে দুটো ভাগে আলাদা করতে পারবো সেই হিসেবে প্রথমে সমস্ত মাইক্রো অর্গানিজমকে দুটো ক্লাসে ডিভাইড করা হয়েছিল, সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কি ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়াগুলোই আজকের দিনে আমরা যাদেরকে ব্যাকটেরিয়া বলি, অ্যাকচুয়ালি সেটাই আগে বলা হতো ইউ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ছাড়া বাকি যত কিছু ধরনের মাইক্রো অর্গানিজম আছে তাদের বলা হতো আর্কি ব্যাকটেরিয়া। কিন্তু পরে যখন আরও সেটাকে ডাইভার্সিফাই করা হলো, তখন গবেষণাকে আরও যখন এগোনো হলো, তখন আমরা পেলাম আর্কিয়া। প্রোক্যারিওটিক সেলের মধ্যে পেলাম ব্যাকটেরিয়া ছাড়াও যেগুলো প্রোক্যারিওটিক সেল পড়ে থাকলো সেগুলোকে বললাম আর্কিয়া, অ্যান্ড ইউক্যারিওটিক সেল যেগুলো পড়ে থাকলো সেগুলোকে বললাম ইউকেরিয়া। ওকে, এটাই হলো ব্যাকটেরিয়া, আর্কিয়া অ্যান্ড ইউকেরিয়ার মধ্যে পার্থক্য। তাহলে এক সেন্টেন্সে যদি বলি প্রোক্যারিওটিক সেটা ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়া। আচ্ছা, ইউক্যারিওটিক মধ্যে যেগুলো পড়েছিল সেগুলোকে বলা হলো ইউকেরিয়া। ব্যাকটেরিয়াকেই আগে কি বলা হতো? ব্যাকটেরিয়াকে আগে বলা হতো ইউ ব্যাকটেরিয়া। আজকের দিনে যাদেরকে শুধুমাত্র ব্যাকটেরিয়া বলা হয়, ট্রু ব্যাকটেরিয়া যাদের বলা হতো ইউ ব্যাকটেরিয়া। আর আর্কিয়া অ্যান্ড ইউ ব্যাকটেরিয়া যাদের ইউক্যারিওটিক সেল প্রেজেন্ট আছে তাদের বলা হতো আর্কি ব্যাকটেরিয়া। কিন্তু এটা আজকের দিনে আর অ্যাপ্লাই হয় না। আজকের দিনে আমরা শুধু ব্যাকটেরিয়া, আর্কিয়া অ্যান্ড ইউকেরিয়া এই 3টে জিনিসকেই বুঝি। ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়ার মধ্যে প্রোক্যারিওটিক সেল আছে, ইউকেরিয়ার মধ্যে ইউক্যারিওটিক সেল আছে। ওকে, সিমিলারিটিস আগেই বললাম ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়ার মধ্যে কী কী সিমিলারিটিস আছে। বোথ আর ইউনিসেলুলার। তাদের মধ্যে সবগুলোই হচ্ছে কি ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজম দেখতে পাওয়া যায়। আচ্ছা, রাইবোজোম দুটোতেই আছে, রাইবোজোম 70S, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকেই হচ্ছে কি মেটাবলিজম করতে পারে, প্রত্যেকের সাইজ মোটামুটিভাবে এক, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে ব্যাকটেরিয়া আর্কিয়া দুটোই সার্ভাইভ করতে পারে। এদের রিপ্রোডাকশন যেটা হয় সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই প্রাইমারি ফিশন, ঠিক আছে। মানে কি এদের মধ্যে সেল ডিভিশন হয়, এদের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমটা আগে সেগ্রিগেট হয়, নিজেদের মধ্যে সেগ্রিগেট হয়ে দুটো ডিফারেন্ট সেল তৈরি করে, রাইট। বাইনারি ফিশন এখানে লেখাই আছে, দিস ইজ দ্য অ্যাসেক্সুয়াল টাইপ অফ রিপ্রোডাকশন হোয়ার ডিএনএ ইজ কপিড অ্যান্ড দ্য সেল স্প্লিট। যেখানে ডিএনএটা কি হয়, এই ডিএনএ মানে এদের মধ্যে যে ক্রোমোজোমাল পার্টটা থাকে সেই ক্রোমোজোমাল পার্টটা কপি হয়। এখানে কপি হয়েছে দেখতে পাচ্ছি,
আচ্ছা, কপিড হওয়ার পরে মাঝখানে সেপ্টাম প্রডিউস হয় এবং সেখান থেকে সেল ধীরে ধীরে ডিভিশন হয়, দুটো আলাদা আলাদা সেল পেয়ে যায়। ওকে, সো here these are the similarities. ওকে, এবার বাকি যেগুলো পড়ে থাকলো, এবার বাকি যে সমস্ত মাইক্রো অর্গানিজম পড়ে থাকলো, কি কি পড়ে থাকলো? ফাঙ্গি, অলগি অ্যান্ড প্রোটোজোয়া। ফাঙ্গি, অলগি অ্যান্ড প্রোটোজোয়া। এই ফাঙ্গি, অলগি অ্যান্ড প্রোটোজোয়া এই তিনটেই কি টাইপ অফ সেল দিয়ে তৈরি? তারা প্রত্যেকেই ইউক্যারিওটিক সেল দিয়ে তৈরি, রাইট? ইউক্যারিওটিক সেল দিয়ে তৈরি, ইউক্যারিওটিক টাইপ অফ সেল দিয়ে তৈরি। যেহেতু ইউক্যারিওটিক টাইপ অফ সেল আছে, তাই এদের কি বলা হয়? ইউক্যারিয়া। ওকে, তাহলে ইউক্যারিওটিক সেলের মধ্যে কি থাকবে? প্রপার নিউক্লিয়াস থাকবে। প্রপার নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। প্রপার নিউক্লিয়াসের মধ্যে তাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ আরএনএ প্রেজেন্ট থাকবে, রাইট? এখানে আমরা স্ট্রাকচারে প্রপার নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এর আগের ছবিটাতে আরো ভালো করে দেখা যাচ্ছিল। প্রত্যেকটাতে কি দেখতে পাচ্ছি? প্রপার নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। এদের বডিতে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট অবশ্যই থাকবে, রাইট? যেমন প্রথমেই মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এনার্জি প্রডিউস করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট থাকবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? প্রোটিন অ্যান্ড লিপিড সিনথেসিসে হেল্প করা বা সিনথেসিস করা। গলগি বডি প্রেজেন্ট থাকবে, যেটা কি করে? যেটা প্রোটিন লিপিডকে মডিফাই করতে পারে, এবং সেটাকে একটা কি করে? প্যাকেজিং করতে হেল্প করে, তাই তো? মডিফাই, সর্টিং অ্যান্ড প্যাকেজিং প্রোটিন অ্যান্ড লিপিড। ওকে, লাইপোজোম প্রেজেন্ট থাকবে। লাইপোজোমের কাজ কি? লাইপোজোম ডাইজেস্টিভ এনজাইম প্রডিউস করে, আর যেটা এদের বডিতে ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা প্রডিউস হয় সেটাকে ব্রেকডাউন করতে হেল্প করে। ডাইজেস্টিভ এনজাইম প্রডিউস করে, যেটা এদের বডিতে যেটা ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা তৈরি হয় সেটাকে কি করে? ব্রেকডাউন করতে হেল্প করে। ব্রেকডাউন ওয়েস্ট materials produced in cell. Next, এদের রিপ্রোডাকশন কোথায় গেল? এদের রিপ্রোডাকশন মাইটোসিস অ্যান্ড মিওসিস দুটো পদ্ধতিতেই হয়। সেল রিপ্রোডাকশন, মাইটোসিস অ্যান্ড মিওসিস। মাইটোসিস মানে কি? অ্যাসেক্সুয়াল মানে সেল একটা থেকে একটা নিজের থেকে ডিভাইড হয়ে একটা থেকে দুটো সেল, দুটো থেকে চারটে সেল, এইভাবে ডিফারেন্সিয়েট হতে পারে এবং সেলগুলো নিজের থেকে গ্রো হতে পারে এবং ম্যাচিওর হতে পারে এবং নিজেরাই নিজেদেরকে রিপেয়ার করতে পারে। তো মাইটোসিস সেল ডিভিশন হয়, অ্যান্ড মিওসিস মানে এদের গ্যামেট
ফর্মেশন হয়, ফর্মেশন অফ গ্যামেট, এদের ফর্মেশন অফ গ্যামেট দেখতে পাওয়া যায়। তাহলে এদের রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল দুটো পদ্ধতিতে হতে পারে। মাইটোসিসে একটা সেল থেকে ডিভিশন হয়ে দুটো থেকে চারটে হতে পারে এবং সেলগুলো এইভাবে ডিভিশন হতে পারে এবং সেলগুলো ধীরে ধীরে বড় হয় এবং তারা নিজে থেকে গ্রোথ এবং রিপেয়ার করতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনও হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন যেমন হচ্ছে মিওসিস সেল রিপ্রোডাকশন হয়। যেহেতু মিওসিস সেল রিপ্রোডাকশন হয় তাহলে এদের বডিতে গ্যামেট ফর্মেশন হয়। যেমন এই আমরা এখানে ফাঙ্গাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেখানে এখানে এই যে রেণুর মতো, পরাগ রেণুর মতো যেগুলো দেখতে পাচ্ছি, এই স্পোরগুলো এগুলো ট্রান্সফার হয় একটা থেকে আরেকটাতে, আরেকটা থেকে আরেকটাতে ট্রান্সফার হতে পারে এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। ওকে 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 নেক্সট কোয়েশ্চেন, অ্যামিবা। হোয়াট ইজ অ্যামিবা? আচ্ছা, অ্যামিবা কিন্তু অ্যাকচুয়ালি টাইপ অফ প্রোটোজোয়া। অ্যামিবার আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অ্যামিবা ইজ দ্য টাইপ অফ প্রোটোজোয়া। ওকে, অ্যামিবা কিন্তু অন্য কোনো টাইপ অফ মাইক্রো অর্গানিজম নয়, ঠিক আছে? অ্যামিবা সবসময় সিঙ্গেল সেলড অর্গানিজম। অ্যামিবা ইজ সিঙ্গেল সেলড মাইক্রো অর্গানিজম। অ্যামিবা ইজ সিঙ্গেল সেলড, আরেকটা ভালো লাগছে না, অ্যামিবা ইজ সিঙ্গেল সেল মাইক্রোঅর্গানিজম, আচ্ছা, দ্যাট আর ক্লাসিফাই আন্ডার প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া টাইপ অফ মাইক্রোঅর্গানিজম, এটা কিন্তু এক্সট্রা আলাদা কোনো টাইপ অফ মাইক্রোঅর্গানিজম নয়। আচ্ছা, যখন আমরা প্রত্যেকটা ক্লাসিফিকেশন পড়বো তখন আরও এটা ডিটেলসে জানবো। নাও নেক্সট, মাইক্রো অর্গানিজম প্রথম ডিসকভার হলো কি করে? ওকে, মাইক্রো অর্গানিজম প্রথম ডিসকভার হলো কি করে, কে করেছেন? ঠিক আছে, তো অ্যান্টনি ভ্যান লুয়েনহক সায়েন্টিস্ট প্রথম মাইক্রো অর্গানিজম ডিসকভার করেছেন। এবার গল্পটা হলো কোন মাইক্রো অর্গানিজম, এতগুলো টাইপের মাইক্রো অর্গানিজম যে আমরা 6টা টাইপ পড়লাম, তার মধ্যে কোন টাইপ অফ মাইক্রো অর্গানিজম প্রথম ডিসকভার হয়েছে? দ্যাট ইজ ব্যাকটেরিয়া ডিসকভার্ড বাই অ্যান্টনি ভ্যান লুয়েনহক। ঠিক আছে, তিনি এই মাইক্রো অর্গানিজমটাকে কোথায় ডিসকভার করেছিলেন? উনি নিজে একটা স্পেসিফিক মাইক্রোস্কোপ বানিয়েছিলেন যেটাকে বলা হয় সিম্পল মাইক্রোস্কোপ। সেই সিম্পল মাইক্রোস্কোপে 1676-এ প্রথম তিনি অবজার্ভ করেছিলেন ব্যাকটেরিয়াকে। অ্যান্টনি ভ্যান লুয়েনহক তার নিজের তৈরি মাইক্রোস্কোপে প্রথম মাইক্রো অর্গানিজমের মধ্যে দেখেছিলেন ব্যাকটেরিয়াকে। ওকে, তিনি বিভিন্ন টাইপের ওয়াটার, সয়েল, এই সমস্ত নিয়ে তিনি পরীক্ষা করছিলেন। ওকে, সেগুলোর মধ্যে কি পাওয়া যায় সেগুলোকে দেখছিলেন। তো সেগুলোর মধ্যে তিনি দেখতে পেলেন টিনি লিভিং অর্গানিজমস, প্রচণ্ড ছোট টাইপের কিছু লিভিং অর্গানিজমসকে। তার মনে হলো যে সেগুলো কোনো অ্যানিমেল, সেগুলো কোনো জীবজন্তু, কিন্তু সাইজে খুব ছোট, তাই তিনি তাদের নামকরণ করলেন অ্যানিমেলকিউলস। ওকে, পরবর্তীতে এগুলোকেই আমরা মাইক্রো অর্গানিজম হিসেবে জানলাম। ওকে, তো তার সিম্পল মাইক্রোস্কোপটা কেমন দেখতে ছিল সেটাও আমরা একটু দেখব। তো এই হচ্ছে তার মানে অ্যান্টনি ভ্যান লুয়েনহকের তৈরি করা নিজস্ব সিম্পল মাইক্রোস্কোপ। তো সিম্পল মাইক্রোস্কোপটা আকারটা মানে জাস্ট আমাদের থাম ফিঙ্গারের সমান, মানে এতটাই একটা ছোট মেশিন তিনি আবিষ্কার করেছিলেন। তো এখানে যদি আমরা এটাকে যদি দেখি, তো এই সিম্পল মাইক্রোস্কোপে এখানে ছিল তার লেন্স। দিস ইজ দ্য লেন্স। ওকে, সামনের দিকে এই হচ্ছে তার লেন্সের পাশে এই জিনিসটাতে ছিল তার স্যাম্পল হোল্ডার। এখানে তিনি যে জিনিসটাকে আমরা দেখতে চাই সেই জিনিসটাকে আমরা এখানে রাখবো। ওকে, অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে আমরা এই স্যাম্পল হোল্ডারটাকে লেন্সের সামনে নিয়ে আসতে পারবো। ওকে, এই যে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, এটাকে ঘোরাতে হবে, এটাকে এরকম করে ঘোরাতে হবে। ঘোরালে ধীরে ধীরে স্যাম্পল হোল্ডারটা ওপরে যাবে, স্যাম্পল হোল্ডারে থাকা যে স্যাম্পলটা সেটা লেন্সের সামনে চলে আসবে। স্যাম্পল হোল্ডারের সামনে থাকা যে স্যাম্পল যেটা থাকবে সেটা ধীরে ধীরে লেন্সের সামনে চলে আসবে। এর পেছন দিক থেকে অ্যাকচুয়ালি ফ্রন্ট মানে ব্যাক সাইড যেটা, সেই ব্যাক সাইডে এই জায়গায় এই লেন্সের পেছন থেকে এটাকে একটা চোখ লাগিয়ে, এই যে এখানে দেখতে পাচ্ছি, চোখ দিয়ে সেটাকে দেখতে হবে যে তার মধ্যে কি আছে।
ভেরি ইন্টারেস্টিং মেকানিজম, ঠিক আছে। আবারও বলছি, এই অ্যান্টনি ভ্যান লিউয়েনহকের যে মাইক্রোস্কোপটা সেটা অনেকটাই ছোট। এখানে তার যে লেন্স, এই লেন্সের নিচেই ছিল তার স্যাম্পল হোল্ডার। এই স্যাম্পল হোল্ডারে আমরা আমাদের স্যাম্পলটাকে রাখতে পারি। স্যাম্পল হোল্ডারের নিচে যে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আছে, এই অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই স্যাম্পল হোল্ডারে থাকা স্যাম্পলটাকে লেন্সের সামনে নিয়ে যাব। এর উল্টো দিক থেকে আমরা লেন্সের দিকে তাকিয়ে সেখানে কি, সেই স্যাম্পলের মধ্যে কি টাইপ অফ মাইক্রো অর্গানিজম আছে, কি আছে, সেটাকে আমরা বড় করে দেখতে পাবো। ওকে ওকে এবার নতুন আরেকটা কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য ওল্ডেস্ট মাইক্রো অর্গানিজম? পৃথিবীতে প্রথম কোন মাইক্রো অর্গানিজমকে পাওয়া গেছে? দ্যাট অ্যান্সার ইজ সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে, প্রায় অনুমান করা গেছে যে এটা 350 কোটি বছরেরও বেশি পুরনো। 350 কোটি বছরের আগে, 350 কোটি বছর আগে সায়ানোব্যাকটেরিয়া পৃথিবীতে ছিল এবং এখনও আছে। ওকে, এটার প্রমাণ হিসেবে কি পাওয়া গেছে? আমরা বিভিন্ন ধরনের অ্যানসেন্ট ফসিলস থেকে এটা পাই। যেমন সমুদ্রের কাছে আমরা এই ধরনের যে সমস্ত বড় বড় শিলা বা পাথরগুলো যেগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে বিভিন্ন ধরনের এরকম আমরা লেয়ার দেখতে পাই, গ্রিন লেয়ার দেখতে পাই। এই যে এই ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার সেলগুলো এরকম। সায়ানোব্যাকটেরিয়ার কালারটা হচ্ছে গ্রিন টাইপের। ওকে, যেহেতু এরা গ্রিন টাইপের, তাই এরা নিজেদের মধ্যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে পারে। ওকে, এদেরকে ব্লু গ্রিন অলগি বলা হয়। এদেরকে কি বলা হয়? ব্লু গ্রিন অলগি। যদিও এরা অলগির মধ্যে পড়ে না, এরা ক্লাসিফিকেশন অফ অলগির মধ্যে পড়ে না, এরা কিন্তু ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। যদিও এদেরকে শুধুমাত্র নাম দেওয়া হয়েছে ব্লু গ্রিন অলগি, ঠিক আছে, কিন্তু অলগির মধ্যে পড়ে না, এটা কিন্তু এক্সেপশন, ঠিক আছে। এদেরকে কি বলে? সায়ানোব্যাকটেরিয়া কালারটা হচ্ছে গ্রিন কালারের হয়, এরা নিজেদের মধ্যে ফটোসিনথেসিস করতে পারে। তো এই যে পাথরের যে লেয়ারগুলো আছে, সেই লেয়ারের মধ্যে এরা দীর্ঘদিন ধরে থাকতে এবং তারা নিজেদেরকে রেপ্লিকেশন করতে এরকম বড় হতে তারা এরকম বিভিন্ন ধরনের লেয়ার তৈরি করে ফেলেছে। এবার সেই লেয়ারগুলোকে যখন অ্যানালিসিস করা হয়েছে, তখন দেখা গেছে যে সেটা প্রায় 350 কোটি বছরেরও বেশি পুরনো। ওকে, 3.5 বিলিয়ন ইয়ার্স এগো, ঠিক আছে। ওকে, এবং এই সবুজ লেয়ারগুলোকে বলা হয় স্ট্রোমাটোলাইটস। ওকে, এই সবুজ লেয়ারগুলোকে বলা হয় স্ট্রোমাটোলাইটস, যেগুলো ধীরে ধীরে অনেক দিন ধরে সেডিমেন্টেড পড়ে গেছে ধীরে ধীরে বাই সায়ানোব্যাকটেরিয়া থাকতে সেখানে ধীরে ধীরে গ্রো করেছে নিজেদেরকে, এবং সেখানে ধীরে ধীরে সবুজ রঙের লেয়ার তৈরি করেছে। ওকে, যেটা আগেই বললাম যে সায়ানোব্যাকটেরিয়া কিন্তু টাইপ অফ ব্যাকটেরিয়া, নট আন্ডার অলগির মধ্যে কিন্তু পড়ে না। এদের শুধুমাত্র নাম দেওয়া হয়েছে ব্লু গ্রিন অলগি, ঠিক আছে, কারণ এরা ফটোসিনথেসিস করতে পারে, তাই এদেরকে ব্লু গ্রিন অলগি বলা হয়েছে, কিন্তু এরা ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনের মধ্যেই পড়ে। ওকে, নাও নেক্সট, আর নিমাটোডস আর মাইক্রো অর্গানিজম, ইয়েস অর নো? ওকে, তো আমরা যদি নিমাটোডস দেখি, তো নিমাটোডস মানে আমরা কাদের বলি? যেগুলো আমাদের রাউন্ড ওয়ার্ম বা হুক, ওই ইল ওয়ার্ম সেগুলোকে আমরা নিমাটোডস বলি, রাইট? তো সেগুলো কি মাইক্রো অর্গানিজমের মধ্যে কি পড়ে? তো মাইক্রো অর্গানিজমের মধ্যে পড়ে কিনা সেটা দেখতে গেলে আমাদের জানতে হবে প্রথমে তারা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে। তাদের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। ঠিক আছে। তারা কিন্তু ডিরেক্টলি ভাবে তাদেরকে মাইক্রো অর্গানিজম বলা যায় না, কিন্তু তাদেরকে যেহেতু তারা সাইজে খুব ছোট, এতটাই ছোট যে তাদেরকে কিসে দেখতে হয়? আন্ডার দ্য মাইক্রোস্কোপে দেখতে হয়, আমরা খালি চোখে তাদেরকে দেখতে পাই না। তো সেই সেন্সে আমরা ওদেরকে মাইক্রো অর্গানিজমের আন্ডারে ধরতে পারি, নিমাটোডসকে মাইক্রো অর্গানিজমের আন্ডারে ধরা হতে পারে। কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যদি আমরা করি তখন তাদেরকে আমরা মাইক্রো অর্গানিজমের আন্ডারে ধরতে পারি না। তাদের কিংডম কি? অ্যানিমেলিয়া। বোঝা গেল? ওকে, নেক্সট।
ক্যান অল টাইপ অফ মাইক্রো অর্গানিজমস গ্রো ইন দ্য এনভায়রনমেন্ট উইদাউট এ হোস্ট? সমস্ত টাইপ অফ মাইক্রো অর্গানিজম, যতগুলো আমরা টাইপ অফ মাইক্রো অর্গানিজম দেখলাম, সবাই কি এনভায়রনমেন্টে, আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে, নর্মাল এনভায়রনমেন্টে উইদাউট এ হোস্ট ছাড়া কি গ্রো করতে পারে? দ্য অ্যান্সার ইজ নো। ঠিক আছে, ভাইরাস আমরা আগেই দেখলাম যে ভাইরাস কি আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে কি থাকে, মৃত অবস্থাতে থাকে। তারা কোনো গ্রো মেটাবলিজম অ্যান্ড রিপ্রোডাকশন করতে পারে না। তাহলে ভাইরাস শুধুমাত্র যখন হোস্টে প্রেজেন্ট থাকে তখনই শুধুমাত্র নিজেদেরকে গ্রো করতে পারে। সাম টাইপ অফ প্রোটোজোয়া আছে, ঠিক আছে, যেমন প্লাজমোডিয়াম, তারাও হোস্ট ছাড়া নিজেদেরা গ্রো করতে পারে না। ঠিক আছে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে উইদাউট হোস্ট তারা গ্রো করতে পারে না। কিন্তু আমরা যদি ব্যাকটেরিয়া, আর্কি, অলগি, ফাঙ্গি এই সমস্তকে দেখি, তো তারা আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে, নর্মাল এনভায়রনমেন্টে, আমাদের চারপাশে তারা উইদাউট হোস্ট তারা নিজেদেরকে গ্রো করতে পারে। ওকে, next question, are all microorganisms inactive or dead in an environment without a host? তো হোস্ট ছাড়া কি সমস্ত মাইক্রো অর্গানিজম কি ডেড বলতে পারবো? তো আগেই বলেছি যে ভাইরাস কি করে, আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে, তাদের কোনো অ্যাক্টিভিটি থাকে না। তো সেই কারণে ভাইরাসকে আমরা অ্যাজ এ ইনঅ্যাক্টিভ অর ডেড হিসেবে কনসিডার করতে পারি। কিন্তু ভাইরাস ছাড়া ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অলগি, প্রোটোজোয়া অ্যান্ড আর্কিয়া এরা প্রত্যেকে বেশিরভাগই আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে অ্যাজ অ্যাক্টিভ অবস্থাতেই প্রেজেন্ট থাকে। অনলি ভাইরাস আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে অ্যাজ ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। তাহলে আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে সমস্ত মাইক্রো অর্গানিজমের মধ্যে কে ইনঅ্যাক্টিভ হয়ে থাকে? ভাইরাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ডরমেন্সি কাকে বলে? ডরমেন্সি হচ্ছে যে কোনো মাইক্রো অর্গানিজমের ইনঅ্যাক্টিভ কন্ডিশন। এর আগেই বললাম কি যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অলগি, প্রোটোজোয়া, আর্কিয়া এগুলো কি হয়, সারাউন্ডিং এনভায়রনমেন্টে নর্মালিভাবে অ্যাক্টিভ কন্ডিশনেই থাকে। এদের মধ্যে বেশিরভাগ অ্যাক্টিভ কন্ডিশনেই থাকে, মানে এদের বডিতে মেটাবলিজম হয়, এরা নিজেদেরকে গ্রোথ করতে পারে এবং এদের মধ্যে বডিতে মেটাবলিজম হয়। কিন্তু যদি সারাউন্ডিং এনভায়রনমেন্টে এরা যখন প্রেজেন্ট থাকে উইদাউট হোস্ট যখন প্রেজেন্ট থাকে, তখন যদি কোনো কারণে সারাউন্ডিং এনভায়রনমেন্টের কন্ডিশন যদি আনফেভারেবল হয়ে যায়, মানে এদের থাকার জন্য ফেভারেবল থাকে না, মানে যতটা এদের থাকার জন্য দরকার সেই পরিমাণ সেই কন্ডিশন যদি থাকে না, আনফেভারেবল কন্ডিশন অ্যারাইজ করে, মানে যে কন্ডিশনটা ওদের জন্য পারফেক্ট নয়। আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টটা যদি কোনো কারণে মাইক্রো অর্গানিজমের থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য যদি অসুবিধাজনক হয়ে থাকে, তখন তাদের মধ্যে এই ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অলগি, প্রোটোজোয়া, আর্কিয়া এরা নিজেদের মধ্যে কিছু ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অলগিয়া, প্রোটোজোয়া অ্যান্ড আর্কি তারা নিজেদের সার্ভাইভ করার জন্য ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যায়। সেই ইনঅ্যাক্টিভ স্টেটকেই বলা হয় ডরমেন্সি। ওকে, বোঝা গেল? আরেকবার বলছি যে আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে কি বললাম, যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অলগি, প্রোটোজোয়া, আর্কিয়া এগুলো কি থাকে, এগুলো সাধারণভাবে অ্যাক্টিভ অবস্থাতেই থাকে। ওকে, কিন্তু যদি কোনো কারণে আমাদের এই সারাউন্ডিং এনভায়রনমেন্ট নট ইন হোস্টের কথা কিন্তু বলছি না, সারাউন্ডিং এনভায়রনমেন্টে যদি কখনো ওই চারপাশের কন্ডিশন যদি তাদের বসবাস করা অযোগ্য হয়ে যায়, আনফেভারেবল কন্ডিশন যদি অ্যারাইজ করে, তখন তারা কি করে, তখন তারা নিজেদেরকে ইনঅ্যাক্টিভ করতে পারে। কিছু তাদের মধ্যে সমস্ত ব্যাকটেরিয়া, সমস্ত ফাঙ্গি পারবে না, ঠিক আছে, কিছু ব্যাকটেরিয়া, কিছু ফাঙ্গি, কিছু অলগি, কিছু প্রোটোজোয়া, কিছু আর্কি, ঠিক আছে, তাদের কি করতে পারে, তাদের ইনঅ্যাক্টিভ করে নিতে পারে। সেই ইনঅ্যাক্টিভ কন্ডিশনটাকে বলা হয় ডরমেন্সি।
ভবিষ্যতে যখন আবার চারপাশের সারাউন্ডিং এনভায়রনমেন্ট যখন আবার ঠিক হয়ে যায়, তখন আবার তারা নিজেদেরকে আবার পুনরায় আগের অবস্থাতে ফিরে আসে এনভায়রনমেন্টে। ওকে, তো ডরমেন্সি হচ্ছে কি? ডরমেন্সি হচ্ছে কি? তাদের ইনঅ্যাক্টিভ স্টেট অফ মাইক্রো অর্গানিজম। কখন তারা ইনঅ্যাক্টিভ স্টেটে যায়? যখন আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্ট কি হয়? আনফেভারেবল হয়ে যায় তাদের বসবাসের জন্য, আমাদের জন্য কিছু না, তাদের বসবাসের জন্য যখন অযোগ্য হয়ে ওঠে। যেমন এক্সট্রিম হিট, যদি হিট বেড়ে যায়, বা যদি কোল্ড বেশি হয়, যদি রেডিয়েশন বেড়ে যায় হঠাৎ করে, যদি একটা কোনো জায়গায় রেডিয়েশন বেড়ে যায়, ঠিক আছে, বা কোনো জায়গাতে যদি এক্সেস ড্রাই কন্ডিশন অ্যারাইজ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি কোনো কন্ডিশনে সারাউন্ডিং এনভায়রনমেন্টে ভেরি ড্রাই কন্ডিশন অ্যারাইজ করে, তখন তারা কি করে? কিছু মাইক্রো অর্গানিজম কি করে? তারা আর সারাউন্ডিং এনভায়রনমেন্টে অ্যাক্টিভ থাকে না, তারা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেই ইনঅ্যাক্টিভ কন্ডিশনটাকে কি বলা হয়? ডরমেন্সি স্টেট। ওকে, কিন্তু নর্মালি অ্যাক্টিভই থাকে, ঠিক আছে। ওকে, যেমন ব্যাকটেরিয়া তাদের নিজেদের সারভাইভ করার জন্য, এই আনফেভারেবল কন্ডিশনে তাদের নিজেদের সারভাইভ করার জন্য তারা কিছু ব্যাকটেরিয়া তাদের বডিতে স্পোর ফর্মেশন করে, এন্ডোস্পোর ফর্মেশন করে। ওকে, তাহলে এন্ডোস্পোর কখন ফর্মেশন করে? যখন তারা ডরমেন্সি স্টেটে যায়, তখন এটা কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ফাঙ্গাস আছে, ঠিক আছে, তারা স্পোর ফর্মেশন করতে পারে। স্পোর, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, কিছু ব্যাকটেরিয়া আর ফাঙ্গি ডরমেন্সি স্টেজে তাদের স্পোর ফর্মেশন করতে পারে। ওকে, কিছু ফাঙ্গি আছে, তারা মাইসেলিয়াম প্রডিউস করতে পারে ইন দেয়ার বডি, ঠিক আছে, ফাঙ্গি মাইসেলিয়াম। কিছু প্রোটোজোয়া অ্যান্ড অলগি তাদের সারভাইভ করার জন্য তারা সিস্ট তৈরি করে, ফর্মেশন করে। ওকে, তাহলে স্পোর, মাইসেলিয়াম, সিস্ট, এই সমস্তগুলোই হচ্ছে সবগুলো তারা নিজেদেরকে সারভাইভ করার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য তারা তৈরি করে, ঠিক আছে, ফর প্রোটেক্ট দেমসেলফ ফ্রম আনফেভারেবল কন্ডিশন ইন দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট। তো সেই স্টেটটাকে বলা হয় কি? ডরমেন্সি স্টেট। এই স্টেটে তারা তাদের নিজেদের মধ্যে না তো কোনো ডিভিশন করে, না তো কোনো মেটাবলিজম করে, না তো তারা তাদেরকে গ্রোথ করে, সেল গ্রোথ হয়। ওকে, বোঝা গেল? তাদের মধ্যে এই টাইমে কিছুই হয় না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ডু অল মাইক্রোঅর্গানিজম, নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড ফার্স্ট টপিকের লাস্ট কোয়েশ্চেন, ডু অল মাইক্রো অর্গানিজমস হ্যাভ ভিরুলেন্স? সমস্ত মাইক্রো অর্গানিজমই কি ক্ষতিকর? সমস্ত মাইক্রো অর্গানিজমই কি ভিরুলেন্স আছে? দ্য অ্যান্সার ইজ নো, ঠিক আছে। যে সমস্ত মাইক্রো অর্গানিজম আমাদের বডিতে প্যাথোজেনিসিটি তৈরি করে তাদের বলে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, ঠিক আছে, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। কিন্তু কিছু মাইক্রো অর্গানিজম আছে যারা আমাদের বডিতে কোনো প্যাথোজেনিসিটি প্রডিউস করে না। ওকে, তাদের বলা হয় নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। বোঝা গেল? আচ্ছা, তাহলে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস সেই সমস্ত মাইক্রো অর্গানিজমস যেগুলো হোস্টের বডিতে গিয়ে প্যাথোজেনিসিটি প্রডিউস করে। ওকে, প্যাথোজেনিসিটি প্রডিউস করে। কিন্তু নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস, যে সমস্ত মাইক্রো অর্গানিজমস হোস্টের বডিতে গিয়ে বসবাস করে, হোস্টের বডিতে গিয়ে থাকে, কিন্তু কোনো প্যাথোজেনিসিটি প্রডিউস করে না। ওকে, মানে নিউট্রাল কন্ডিশনে থাকে। তাহলে আমরা মানে এক কথায় বলতে পারি কি, নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস কারা? যারা হোস্টের বডিতে গিয়ে থাকলেও তাদের কোনো ক্ষতি করে না, মানে নিউট্রাল কন্ডিশনে থাকে। ওকে, মানে হার্মলেস অ্যান্ড নিউট্রাল। যেমন ব্যাসিলাস সাবটিলিস, ঠিক আছে, ব্যাসিলাস সাবটিলিস কোনো ক্ষতি করে না, ঠিক আছে। কমন সেলস, ঠিক আছে, কমন সেলস কাকে বলে? কমন সেলস সেই সমস্ত মাইক্রো অর্গানিজম যারা
আমাদের বডিতে যখন মানে আমাদের বডিতে মানে হোস্টের বডিতে গিয়ে তো হোস্টের বডিতে গিয়ে যখন থাকে তখন সেখানে না তো কোনো তো যখন হোস্টের বডিতে গিয়ে বাসা বাঁধে তখন সেখানে না তো কোনো ক্ষতি করে না তো কোনো ভালো করে, কোনোটাই করে না। নট হেল্পফুল, নট হার্মফুল, ঠিক আছে। কমন সেন্স হচ্ছে সেই সমস্ত মাইক্রো অর্গানিজম যারা হোস্টের বডি থেকে না তো কোনো ভালো করে না তো কোনো খারাপ করে, ঠিক আছে। যেমন স্টেফাইলোকক্কাস, ঠিক আছে। এরা আমাদের হিউম্যান স্কিনের উপরে বসবাস করে, ঠিক আছে। তো তারা কোনো খুব একটা প্রবলেম তৈরি করে না, ঠিক আছে। কিন্তু তাদের অ্যামাউন্টটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায়, কমন সেন্স যদি খুব বেশি পরিমাণে বডিতে বা হোস্টের বডিতে যখন বেড়ে যায় তখন তারা প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিন্তু দ্যাট ইজ মাইনর, ঠিক আছে। নট হার্মফুল, যদি হার্মফুল হয় দ্যাট ইজ মাইনর হার্ম, ঠিক আছে, মাইনর, ঠিক আছে। ওকে, নাও নেক্সট সিম্বিয়ন্ট, ঠিক আছে। সিম্বিয়ন্ট হচ্ছে সেই সব মাইক্রো অর্গানিজম যেগুলো হোস্টের বডিতে গিয়ে বসবাস করে এবং হোস্টকে হেল্প করে, কোনো ভালো কিছুতে হেল্প করে, ঠিক আছে। যে দো আর হেল্পফুল ইন আওয়ার বডি, ঠিক আছে। যেমন ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, ঠিক আছে। এটা ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস কী করে, আমাদের ডাইজেশনে হেল্প করে। এটা আমাদের গাটে পাওয়া যায়, যেটা আমাদের খাওয়ার ডাইজেশনে বা ফুড ব্রেকডাউনে হেল্প করে। ওকে, বোঝা গেল? তাহলে এইটুকুটাকে আরেকবার বলছি। প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম যেগুলো, সেই সমস্ত মাইক্রো অর্গানিজম যেগুলো হোস্টের বডিতে গিয়ে প্যাথোজেনিসিটি প্রডিউস করে, ফলে হোস্টকে ক্ষতি করে, ঠিক আছে। নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম তারা খুব নিউট্রাল, আমাদের বডিতে হোস্টের বডিতে থাকে কিন্তু কোনো ক্ষতি করে না, যেমন ব্যাসিলাস সাবটিলিস, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কমন সেলস হচ্ছে সেই সমস্ত মাইক্রো অর্গানিজম যারা সাধারণভাবে আমাদের বডির উপরে বসবাস করে কিন্তু খুব একটা ক্ষতি করে না। অ্যামাউন্ট যদি খুব বেশি হয় তো তখন তারা অল্প স্বল্প ক্ষতি করে, দ্যাট ইজ মাইনিউট ক্ষতি, ঠিক আছে, মানে মাইনর হার্ম করে, ঠিক আছে। যেমন স্টেফাইলোকক্কাস, ঠিক আছে, সাধারণভাবে আমাদের হিউম্যান স্কিনের উপরে বসবাস করে, দে আর নট বেনিফিশিয়াল, ঠিক আছে। আর সিম্বিয়ন্টসটা হচ্ছে সেই সমস্ত মাইক্রো অর্গানিজম আমাদের বডিতে বসবাস করে এবং দোজ আর হেল্পফুল ফর আস, ঠিক আছে। যেমন ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, তারা আমাদের গাটস প্রেজেন্ট থাকে, তারা আমাদের ফুডকে ডাইজেস্ট এবং ব্রেকডাউন করতে হেল্প করে। ওকে, সো হেয়ার দিস ইজ দ্য লিস্ট অ্যাবাউট দ্য ভিরুলেন্স প্রডিউসড বাই দ্য মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। এখানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার একটা লিস্ট দেওয়া হয়েছে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এবং তাদের ডিজিজের লিস্ট দেওয়া হয়েছে। প্যাথোজেনিক ভাইরাস এবং তারা কি ডিজিজ প্রডিউস করে তাদের লিস্ট আছে। ব্যাকটেরিয়া ভাইরাস ছাড়া অন্যান্য যে সমস্ত মাইক্রো অর্গানিজম আছে সেই সমস্ত মাইক্রো অর্গানিজম তারা কোন টাইপ অফ মাইক্রো অর্গানিজম এবং তারা কি ডিজিজ প্রডিউস করে তার লিস্ট এখানে দেওয়া আছে। ওকে, দিস আর ভেরি কমন ডিজিজ, ওকে, প্রডিউস বাই মাইক্রো অর্গানিজম। ওকে, তাহলে সমস্ত মাইক্রো অর্গানিজম কিন্তু ভিরুলেন্স প্রডিউস করে না, মানে ক্ষতি করে না। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ডে উই উইল ডিসকাস অ্যাবাউট ব্যাকটেরিয়া। ওকে, থ্যাংক ইউ।